আসসালামাইকুম। শুভেচ্ছা সবাইকে এসএই জব কেয়ারের 10 নম্বর ব্যাচের সর্বশেষ লাইভ ক্লাসে। এই মুহূর্তে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, পাশাপাশি আমাদের পেজের ফেসবুক লাইভে। তো আমি আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ। গত 2টা ক্লাস আমি নিয়েছি 2 দিন, আজকে আমার 3 নম্বর ক্লাস এবং আপনাদের আজকেই লাইভ ক্লাসের শেষ ফ্রি লাইভ ক্লাসের শেষ ক্লাস আর কি। তো আজকের ক্লাসটা হচ্ছে রিকোয়েস্টেড ক্লাস। আজকে আমাদের শিডিউল ক্লাস ছিল না, আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকের ক্লাসটা দেওয়া হয়েছে। প্রথমে একটু আমাকে প্রতিনিয়তের মতো প্রতিদিনের মতো একটু কনফার্ম করতে হবে আমাদের ভিডিও বুঝতে পারতেছেন কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা যদি একটু আমাকে কনফার্ম করতেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। একবারে মনে হয় একটানা 3টা ক্লাস, এটা খুবই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আপনাদের সাথে একটানা 3 দিন 3টাই আমার ফ্রি ক্লাস হচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়াশোনায় যাওয়ার পরে শেষের দিকে আমরা আমাদের বিস্তারিত কিছু কথা বলবো, কথা বলে ক্লাসটা শেষ করব খুব অল্প সময়ের মধ্যেই, বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, আজকে আমরা পড়াশোনায় যাব, সেটা হচ্ছে আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ ইলেকট্রনিক্সের প্রথম টপিক সেটা হচ্ছে ডায়োড। আচ্ছা, ডায়োডের অনেক থিওরিটিক্যাল বিষয় আমরা আলোচনা করব আমাদের রেগুলার ক্লাসে। আমরা যখন রেগুলার রুটিন ক্লাস শুরু করব তখন থেকে আমরা একদম ডায়োডের কিছু থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব। আজকে যেহেতু ক্লাসটা লাইভে যাচ্ছে, আজকে আমরা একদম মেন জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, ডায়োড হচ্ছে, আমি যদি প্রথমে আগে জানতে চাই যে ডায়োড কি। ডায়োড আমরা কি কেউ ডায়োড দেখেছি কখনো? আমরা দেখেছি কেউ ডায়োড? আচ্ছা, যারা দেখেননি তারা হতাশ হওয়ার কিছু নাই। আপনি যে ফোন দিয়ে ক্লাস করতেছেন, আপনি চাইলে আপনার ফোনের চার্জারটা ভাঙতে পারেন, ভাঙলেই ভেতরে দেখতে পাবেন অনেক ডায়োড আছে। তো যারা দেখেননি তারা আসলে দেখে নিতে পারেন, একটা সুযোগ দিলাম 2 মিনিটের। হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনা করব আজকে ডায়োড নিয়ে। ডায়োড, আচ্ছা, ডায়োড হচ্ছে, আপনাকে যদি বলি ডায়োডটা আসলে কি, এইটার উত্তর হচ্ছে ডায়োড একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয় তাকে আসলে ডায়োড বলে। একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে ডিভাইস তৈরি হয় বা যে ডিভাইস গঠিত হয় তাকেই আমরা কি বলি? ডায়োড। আচ্ছা, ডায়োড হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর এমন একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, যেই ডিভাইসটাকে একমুখী কারেন্ট প্রবাহিত করানোর জন্য ব্যবহার করা হয়। কি বললাম? একমুখী কারেন্ট প্রবাহিত করানোর জন্য, একদিকে কারেন্ট প্রবাহিত করানোর জন্য ব্যবহার করা হয়। সেই জন্য ডায়োডকে একমুখী ডিভাইসও বলা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারছি? সবাই বুঝতে পারতেছে কি? আমি একটু লাইভটা দেখার চেষ্টা করি যে লাইভে কেউ কোনো প্রশ্ন করে কিনা। আমি একটু লাইভটা বের করে রাখি। আচ্ছা, তাহলে আমরা ডায়োডের একটা ভদ্র সংজ্ঞা দিতে পারি না? একটা ভদ্র সাজানো গোছানো একটা সংজ্ঞা দিতে পারি না? একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে একমুখী ডিভাইস তৈরি হয় বা যে একমুখী ডিভাইস গঠিত হয় তাকেই আমরা ডায়োড বলি। ঠিক আছে, বুঝতে পারছি সংজ্ঞাটা? আচ্ছা, ঠিক আছে। আসাদুল হাবিব বলছে মাশাআল্লাহ ভাই, সুন্দর লাগছে। ঘটনা কি সত্যি নেই? সত্যি কি সুন্দর লাগতেছে? যাক, লাইভে আছে তো। আচ্ছা, ডায়োড হচ্ছে, আমরা বললাম যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুইটা মিলিত হয়ে পি টাইপ দ্যাট মিন্স পজিটিভ চার্জ থাকবে, যেটাকে আমরা হোল বলি, আর এন টাইপ দ্যাট মিন্স নেগেটিভ চার্জ থাকবে, যেটাকে আমরা ইলেকট্রন বলি। এই পাশে নেগেটিভ থাকে, এটা হচ্ছে পজিটিভ, এই পাশে পজিটিভ, কিছু নিউট্রালাইজ পজিটিভ চার্জ থাকে। তো পজিটিভ টার্মিনালের পাশটাকে বলা হয় অ্যানোড, নেগেটিভ টার্মিনালের পাশটাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা জাস্ট গাঠনিক চিত্রটা দেখব। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি অনেক টপিক আলোচনা করতে পারবো না, এগুলো আমরা রুটিন ক্লাসে আলোচনা করব। এইটা হচ্ছে ডায়োডের গাঠনিক চিত্র। ডায়োডের কি ধরনের চিত্র? এটা গাঠনিক চিত্র। কিন্তু ডায়োডের প্রতীক যেটা, জি আসাদুল হাবিব, থ্যাংক ইউ। আচ্ছা, ডায়োডের প্রতীক যেটা সেটা হচ্ছে এরকম। আমরা এর পরে থেকে ডায়োডটাকে যেভাবে দেখব সেটা এইভাবে দেখব, এইরকম একটা চিত্র দেখব। তো এইটাকে বলা হয় গাঠনিক চিত্র, এটাকে বলা হয় প্রতীক। তো আমরা এখন
এরপরে থেকে এই গাঠনিক চিত্র নিয়ে আমরা ক্যালকুলেশন আলোচনা বা বোঝা কিভাবে গঠিত হয়, কিভাবে কি হয়, এগুলো আমরা দেখবো, আমাদের রুটিন ক্লাসেই দেখবো। খুব সম্ভবত আগামী আজকের ক্লাসের পরের যে ক্লাস হবে সেখানে আবার প্রথম থেকে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা যেটা ডায়োডের চিত্র দেখবো সেটা হচ্ছে প্রতীক। আচ্ছা, ডায়োডের প্রতীক এইটা। ডায়োডের এই পাশটা হচ্ছে পজিটিভ চার্জ বা এটাকে বলা হয় অ্যানোড, আর এই পাশটা হচ্ছে নেগেটিভ চার্জ, বলা হয় ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে ডায়োড। ডায়োডের এই পাশটাকে অ্যানোড বলে, এই পাশটাকে ক্যাথোড বলে। অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জ। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডায়োডের প্রতীক। বুঝলাম তো, চিনলাম। হ্যাঁ, যারা চার্জার ভাঙিনি বা যারা আসলে ভাঙবো না, হ্যাঁ, তো তারা আপাতত এইভাবে দেখি। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি চার্জার ভাঙলেও এইরকম জিনিস দেখবেন না। আসলে ডায়োড এইরকম না, কিন্তু ডায়োডকে প্রকাশ করা হয় এইভাবে, এই প্রতীকের সাহায্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে শ্রদ্ধের স্যার, হ্যাঁ, মিকাইল, তোমরাও আমার প্রিয় স্টুডেন্ট অনেক। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা, আপনি একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন তো যে আপনার ডায়োড আছে বা ইলেকট্রনিক্স ডিভাইস আছে, অনেক জিনিসপাতি আছে। তো আপনি ধরেন আপনি চিন্তা করেন আপনার চার্জার, আপনি আপনার চার্জারটাকে ফোনের ভেতরে ঢুকাই দিয়েছেন। তো এখন কিন্তু চার্জারের পিনটা আপনি সার্কিট বোর্ডের ভেতর ঢুকাই দেননি বা প্লাগটা ঢুকাননি। এবার কি আপনার ফোনে চার্জ হবে? কি মনে হয়, চার্জ হবে? চার্জ হবে না। কেন হবে না? কারণ এই যে আপনার যে সার্কিটটা বা আপনার যে ডিভাইসটা, আপনার যে চার্জারটা, সেখানে যদি বৈদ্যুতিক সংযোগ আপনি না দেন তাইলে চার্জ হবে না। তার মানে আপনার কাছে যদি কোনো ডায়োড থাকে, কোনো ট্রানজিস্টর থাকে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, আপনি যদি ওই ডিভাইসটাকে সংযোগ বা সরবরাহের সাথে সংযোগ না করেন, অর্থাৎ সোর্সের সাথে সংযুক্ত না করেন, অর্থাৎ তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত না করেন, তাহলে কি সে ডিভাইসটা কাজ করবে? কাজ করা উচিত বলে মনে করেন কি? না, যে আমাদের কোনো ডিভাইস কাজ করতে হলে তার ভেতর দিয়ে কারেন্ট যাইতে হবে, আর কোনো ডিভাইসের ভেতর দিয়ে কারেন্ট যাইতে হলে সেখানে একটা সোর্স সংযুক্ত করতে হবে। ডিভাইসের সাথে একটা কি করতে হবে? সোর্সকে সংযুক্ত করতে হবে। আচ্ছা, ভালো কথা। তো এই যে সোর্সটাকে আমি ডিভাইসের সাথে সংযোগ করব কেন? ডিভাইসকে কার্য উপযোগী করার জন্য, ডিভাইসটাকে কাজ করানোর জন্য আমি ডিভাইসের সাথে কি সংযুক্ত করব? সোর্স সংযুক্ত করব। তো খুবই ভালো কথা। এই যে সোর্সটাকে সংযুক্ত করব ডিভাইসের সাথে, তার একটা ভদ্র সুন্দর নাম আছে। সে নামটাই বলা হয় বায়াসিং। অর্থাৎ বায়াসিং কাকে বলে? এখন আমরা প্রশ্ন করতে পারি। বায়াসিং হচ্ছে কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য এর সাথে সোর্স সংযুক্ত করার যে পদ্ধতি, কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য ডিভাইসের সাথে সোর্স সংযুক্ত করার যে পদ্ধতি, তাকেই বলা হয় বায়াসিং। কোন সমস্যা? বুঝতে পারছি আমরা? সংজ্ঞাটা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এবার সোর্স, এখানে একটা নতুন বিষয় অ্যাড হইলো, সেটা নতুন বিষয় জানলাম, সেটা হচ্ছে সোর্স। আচ্ছা, সোর্সটা কি? কেউ কোনো প্রশ্ন করছে? না। আচ্ছা, সোর্স হচ্ছে, আমরা যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সবগুলোই ডিসি সোর্সে, ডিসিতে কাজ করে, আমরা ডিসি সোর্স নিয়ে ডিসিতে কাজ করে, দ্যাট মিনস ডিসিতেই কাজ করে বিষয়টা এমন না, অন্য এসিতেও এসিও সরবরাহ দেওয়া যায়। তবে কি হয়, আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য, যেমন আমরা যদি ডায়োডের এসি অ্যানালাইসিস পড়ি, সেটাকে আমরা হচ্ছে সেটাকে ক্লিপিং সার্কিট নামে পড়ি। আমরা যদি ট্রানজিস্টরের এসি অ্যাপ্লাই করি, সেটাকে আমরা ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিস বা স্মল সিগন্যাল নামে পড়ি। তো যাই হোক, আমরা এখন যেহেতু ডিসিতে আছি, আমরা ডিসি সোর্সগুলো নিয়েই কাজ করব। তো ডিসি সোর্স দেখতে ঠিক এইরকম, আপনি বিশ্বাস করেন আর না করেন, এইরকম। এটা হচ্ছে একটা প্রতীক, ডিসি একটা সোর্সের প্রতীক। এইটাকে বড়টাকে বলা হয় পজিটিভ, ছোটটাকে বলা হয় নেগেটিভ। আচ্ছা, আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে একটা সেল হয়, সেল বলা হয়, এটা একটা সেল। তো একটা সেলেরও ব্যাটারি হতে পারে, কোনো সমস্যা নেই। তো আর এইটা একাধিক থাকলে সেটাকে আমরা সরাসরি ব্যাটারি বলি, কিন্তু আমরা এটাকে এক সেলেরও ব্যাটারি বলতে পারি। তার মানে একটা প্লাস আর একটা মাইনাস মিলে সেটাকে আমরা কি বলবো? সেল বলবো। একাধিক থাকলে সেটাকে আমরা ব্যাটারি বলবো, তবে একটা সেলেরও ব্যাটারি হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ডিসি সোর্স মানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ঠিক এই রকম। এই যে ডিসি সোর্সটা আমি একটু চিনাইয়ে দিলাম, এটা একটা ডিসি সোর্স। তো এইটা ডিসি সোর্স, এটা নিয়ে কোনো সন্দেহ থাকলে আপনার ডিসি সার্কিট ক্লাস হবে, সেখানে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। আচ্ছা, তো এই যে সোর্সটাকে এই ডিভাইসের সাথে সংযুক্ত করব, এই সংযুক্ত করার যে পদ্ধতি, তাকে আমরা বলতেছি বায়াসিং। কি বলতেছি ভাই? বায়াসিং, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এবার
এই যে সোর্সের আমি বললাম লম্বাটাকে বড়টাকে বলা হয় পজিটিভ টার্মিনাল, ছোটটাকে বলা হয় নেগেটিভ। তার মানে এই সোর্সের টার্মিনাল কয়টা ভাইয়া? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। এই ডায়োডের টার্মিনাল কয়টা? আমরা কি বলতে পারি ডায়োডের টার্মিনাল কয়টা? দুইটা, একটা প্লাস একটা নেগেটিভ। তো যেহেতু এরো টার্মিনাল দুইটা, এরো টার্মিনাল দুইটা, তার মানে এই সোর্সটাকে এই ডায়োডের সাথে বা এই ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। আচ্ছা, তো এই যে সংযুক্ত করার পদ্ধতিটাকে আমরা বললাম বায়াসিং। তাহলে বায়াসিংটা কয়ভাবে করা যাচ্ছে? দুইভাবে। তার মানে এখন আমরা বলতে পারি বায়াসিং দুই প্রকার। কয় প্রকার? বায়াসিং দুই প্রকার। আচ্ছা, আমরা বায়াসিং এর প্রকারগুলো একটু পাশাপাশি জানার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, দুই নাম্বার হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসকে আমি সংক্ষেপে ফেসবুক লিখি। ফেসবুক না, মানে আসলে এফবি। হ্যাঁ, এফবি তো আমরা আবার ফেসবুক বুঝি। আর দুই নাম্বারটা হচ্ছে আরবি, রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে সম্মুখ ঝোঁক, সম্মুখ ঝোঁক। আর রিভার্স বায়াস মানে হচ্ছে বিপরীতমুখী ঝোঁক, বাংলা। আচ্ছা, তো আমরা এক নাম্বার দুই নাম্বার আমরা বুঝলাম। এখানে এইটুকু আলোচনা থেকে আমরা কি কি বুঝলাম? এইটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম একটা ডায়োড, সেটা কি হবে, ডায়োডের সংজ্ঞাটা কি হবে। একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে ডিভাইস তৈরি হবে তাকে আমরা ডায়োড বলি। খুবই ভালো কথা। ডায়োডের দুইটা টার্মিনাল থাকবে, একটা প্লাস একটা মাইনাস। আমরা ডিসি সোর্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম, চেনার চেষ্টা করলাম। ডিসি সোর্সের দুইটা টার্মিনাল থাকবে, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, তো আমরা তারপরে শিখলাম যেটা, সেটা হচ্ছে বায়াসিং। বায়াসিং কাকে বলে? ডিভাইসের সাথে সোর্স সংযুক্ত করার যে পদ্ধতি তাকেই বায়াসিং বলে। আচ্ছা, বায়াসিং কয় প্রকার? আমরা এখন দেখলাম বায়াসিং দুই প্রকার। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। এইটুকু আলোচনা বুঝতে পারছি? এইটুকুতে কোনো সমস্যা আছে কি? সবাই বুঝছে, তাই তো? গুড, খুবই ভালো। আচ্ছা, তাহলে আমি একটু মুছে নিলাম। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো দুই প্রকার বায়াসিং চিনলাম, একটা ফরওয়ার্ড বায়াস বললেন, একটা রিভার্স বায়াস বললেন, খুব ভালো কথা, কিন্তু এগুলো কি? হ্যাঁ, এবার আমরা জানবো এগুলা কি আসলে। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হচ্ছে যদি ডিভাইসের পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের পজিটিভ টার্মিনাল এবং ডিভাইসের নেগেটিভ টার্মিনালের সাথে সোর্সের নেগেটিভ টার্মিনালের সংযোগ দেয়া হয়, তখন তাকে ফরওয়ার্ড বায়াস বলে। কি বায়াস বলে? কি বায়াস বলে? ফরওয়ার্ড বায়াস। শর্ত কি? পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। আচ্ছা, এটা আমরা সংক্ষেপে মনে রাখবো কিভাবে? পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিলেই ফরওয়ার্ড বায়াস মনে থাকবে। আমাদের কি আলাদা করে এটা মুখস্থ করার দরকার আছে? এই যে বই খুলে খাতায় লিখে তারপর আমরা বলবো পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলে ফরওয়ার্ড বায়াস, এর সমানে পড়বো, এইভাবে মুখস্থ করার দরকার আছে? নাকি বিষয়টা একদম মেমোরাইজ করা যায় যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলে ফরওয়ার্ড বায়াস? এটা কি বাসায় আর আলাদা করে পড়তে হবে? সবাই একটু রেসপন্স করি। যারা অ্যাপসের মাধ্যমে যুক্ত আছে তারা তো কথা বলতে পারি, সমস্যা কি? আবু সায়েম বলছে স্যারের ক্লাস অসাধারণ, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমরা ফরওয়ার্ড বায়াসটা বুঝে গেলাম। আমরা মনে রাখার জন্য, মেমোরাইজ করে রাখার জন্য চিত্রটা একটু মাথায় রাখতে পারি। ওকে, এবার আমরা আসবো রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ডের উল্টা হইলেই রিভার্স, এই তো ফরওয়ার্ডের উল্টা রিভার্স, এটা তো হবেই, একটা আর একটার বিপরীত হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, তার মানে ফরওয়ার্ড বায়াস ছিল যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিলে সেটাকে আমরা বলতাম ফরওয়ার্ড বায়াস। তাহলে রিভার্স বায়াস কি হবে ভাই? পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। আচ্ছা, বিষয়টা কেমন? বিষয়টা এইরকম যে ভাইয়া এই যে এটার পজিটিভের সাথে সোর্সের নেগেটিভ দিলাম, আর এইটার নেগেটিভের সাথে সোর্সের কোনটা দিছি? কোনটা দিছি? পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে সোর্সের কি দিলাম? পজিটিভ। এই যে উল্টা, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, এটা দিলে আমরা এটাকে কি বায়াসিং বলবো? কি বায়াসিং বলবো? রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে এই যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস নিয়ে আমাদের আর কখনো ঝামেলা হবে? কখনো ঝামেলা সুযোগ আছে ঝামেলা হওয়ার? নাই, সবাই বুঝছি? ওকে, ফাইন, হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, তাহলে আমরা একটা পরিপূর্ণ ধারণা পাইলাম ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসের। ওকে, এবার
ফরওয়ার্ড বায়াস হইলে কি হয় এবং রিভার্স বায়াস হইলে কি হয় এই বিষয় নিয়ে কথা বলবো। সাদিয়া সুলতানা লিখেছে, জি মনে থাকবে, হ্যাঁ মনে রাখতেই হবে। আচ্ছা, তো আমরা ফরওয়ার্ড বায়াস হইলে কি হয়, রিভার্স বায়াস হইলে কি হয়, আপাতত শুধু কি হয় আলটিমেট রেজাল্টটা জানবো। কারণ এইটাতে কিভাবে হয় এইটা যদি এখন আমরা দেখার চেষ্টা করি তাইলে আজকের ক্লাস হবে না। আজকে মানে এই পর্যন্ত এটা করাতে করাতে শেষ হয়ে যাবে। তো এটা আমরা আগামী ক্লাসেই, ফার্স্ট ক্লাসেই আমরা ফরওয়ার্ড বায়াস অবস্থায় সার্কিটে কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে এটা দেখবো। রিভার্স বায়াস অবস্থায় সার্কিটে কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে এটা দেখবো। এখন আমরা মনে রাখবো কোনো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পায় সে কন্ডাকশনে যায়, অর্থাৎ সে অন হয়, সে কাজ করে। অর্থাৎ কোনো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পায় সে কাজ করবে, কোনো ডায়োড যদি রিভার্স বায়াস পায় সে কাজ করবে না। ঠিক আছে, সে কাজ করবে না, অর্থাৎ ওপেন হয়ে যাবে। আমরা আপাতত এই লাইনটা শুধু মেমোরাইজ করে রাখবো, মনে রাখবো। এখন কিভাবে কাজ করবে আর কিভাবে কাজ করবে না এটা আমরা পরবর্তী ক্লাসেই ফার্স্টেই দেখবো। ঠিক আছে, একটু বলো, রেসপন্স করো। নূর নবী ইসলাম লেখছে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ নূর নবী, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই বলো, কার জন্য কথা ছিল? না আমরা দেখতেছি তো, আমাদের এখানে কোনো ঝামেলা হচ্ছে না তো। হ্যাঁ, যার সমস্যা হচ্ছে সে একটু পিন করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, পিন করে রাখেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে, জি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে ফরওয়ার্ড বায়াস অবস্থায় ডায়োড কন্ডাকশনে যায়, রিভার্স বায়াস অবস্থায় ডায়োড কন্ডাকশনে যায় না। আচ্ছা, হ্যাঁ এই হেডফোনগুলো অনেক মোটা মোটা, মানে কানের ভেতরে দিলে কান ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা আসলে আমি বলে থাকি যে আমাদের ডিপার্টমেন্টটা মানে বুয়েটে আমরা যে পরীক্ষাগুলো দিই এখানে আমাদের টি-20 খেলতে হয়। কি খেলতে হয়? আমরা এখানে যারা আছি তারা কি ক্রিকেট খেলি কেউ? আমরা অ্যাপসের মাধ্যমে যারা যুক্ত আছি অথবা যারা এখানে আছি আমরা এখানেও লাইভেও বলতে পারি। স্বপ্নের পথে নতুন জীবন বলছে কোনো প্রবলেম নাই, ক্লিয়ার, জি থ্যাংক ইউ। আচ্ছা, তার আমরা খেলাধুলা করি। টি-20 খেলা মানে কি? যে তোমাকে আসলে রানও বেশি করতে হবে, বলও কম খাইতে হবে, তাই তো? আজকে যে খেলা হচ্ছে শ্রীলঙ্কা আর পাকিস্তান খেলতেছে, আমি মনে হয় দেখলাম শ্রীলঙ্কার 5টা চলে গেছে অলরেডি, 72 কি 75-এ। আচ্ছা, যে বিষয় যেটা বলতে চাচ্ছি যে বুয়েটের পরীক্ষাগুলো হয় অন কাইন্ড অফ টি-20 খেলা, যেখানে টাইম কম এবং সর্বোচ্চ মার্কে অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাকে মানে একদম গেইল স্টাইলে ব্যাটিং করতে হবে, যে তোমার অ্যান্সারও নির্ভুল করতে হবে, অঙ্কও নির্ভুল করতে হবে এবং দ্রুত করতে হবে, তাই তো? আচ্ছা, তো এই জন্য আমরা কিছু জিনিস মেমোরাইজ করে রাখবো। আমরা ব্যাখ্যা দেখবো, ব্যাখ্যা শিখবো, কিন্তু মেমোরাইজ করে রাখবো কিছু বিষয়। তাহলে হবে কি, আমরা অঙ্কগুলা আমরা এই যে আমি তোমাদের এখানে ক্লাস নিচ্ছি এবং আমার যারা স্টুডেন্ট আছো, যারা ক্লাস করতেছো, আমার পুরাতন স্টুডেন্ট বা অন্য যে কোনোভাবে আছো যারা আমার ক্লাস কখনো করছো, আমি সবসময় একটা কথা বলি, আমরা ডায়োডের যত কঠিন অঙ্কই দেখ না কেন সেটা কত সেকেন্ডে করব? আমার কোনো স্টুডেন্ট থাকলে সে কমেন্টস করতে পারো। আমরা কত সেকেন্ডে করার টার্গেট করি? ডায়োডের যত কঠিন এবং জটিল অঙ্কই দেখ না কেন আমরা সেটা কত সেকেন্ডে করব? 45 সেকেন্ডে। কত সেকেন্ডে করব? 45 সেকেন্ডে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝছো কথা? তো তুমি যখন 45 সেকেন্ডে, অর্থাৎ তুমি যখন প্রত্যেক বল 6 মারতে চাইবা, তার মানে কি তোমার আলাদা কিছু মানে অবশ্যই তোমাকে আলাদা করে পরিশ্রম করতে হবে, কিছু জিনিস তোমার মানে সেভাবে প্র্যাকটিস করতে হবে, তাই কি না? তুমি তো আসলে সারা জীবন টেস্ট ম্যাচ খেলে তুমি টি-20তে নেমে তো বলতে পারবা না যে আমি সব বল 6 মারবো, সব বল বাউন্ডারি মারবো, এটা তো পসিবল না। কারণ তোমাকে প্র্যাকটিসও করতে হবে কিভাবে, করতে হবে কিভাবে? টি-20 স্টাইলে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা যেহেতু 45 সেকেন্ডে অঙ্ক করব, অনেক বিষয় আমরা আসলে দেখেই বুঝে যাব। অনেক বিষয় আমরা যেটা অন্যরা ক্যালকুলেশন করে বোঝে আমরা সেটা দেখেই বুঝবো, কোনো প্রকার ক্যালকুলেশন ছাড়া চিত্র দেখেই বুঝবো যে এটা এই হবে। ঠিক আছে, এই যে তুমি যদি চিত্র দেখেই একটা জিনিস বুঝতে পারো তার মানে তোমার এখানেই 2 মিনিট বেঁচে গেছে। এই 2 মিনিট অন্যরা ক্যালকুলেশন করে বুঝবে, তুমি ক্যালকুলেশন ছাড়া বুঝবা। তো এই যেহেতু তুমি ক্যালকুলেশন ছাড়া বুঝবা তার মানে তোমাকে একটু প্রথমের দিকে একটু সময় দিতে হবে, তাই কি না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যেহেতু সময় দিতে হবে তার মানে তোমাকে কিছু জিনিস মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, তো কি কি মেমোরাইজ করতে হবে সেটা আমি বলে দেবো, চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, হ্যাঁ প্রান্ত রায় বলছে 45 সেকেন্ড, রাশেদ প্রামাণিক, হ্যাঁ ঠিক আছে, যে আমার স্টুডেন্টরা আছে, আমি ভাবছি যে শুধু আমি একাই আছি, না
স্যারের ক্লাসগুলো অসাধারণ। রাশেদ প্রামাণিক, ধন্যবাদ। আচ্ছা রাশেদ, তোমার নাম কি? তৌহিদ কি যেন রাখছি তোমার নাম, আমি ভুলে গেছি রে। রাশেদ তোমার নাম কি রাখছে একটু বলো তো, কমেন্টস করো। আচ্ছা এবার আমরা যে বিষয়গুলো মেমোরাইজ করে রাখতে হবে, মেমোরাইজ এখনই যাচ্ছি না সেখানে, তবে আমি বললাম যে কোনো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পায় সে কন্ডাকশনে যাবে, এটা একটা শর্ত। হ্যাঁ, কোনো ডায়োড কন্ডাকশনে যাবে যদি সে ফরওয়ার্ড বায়াস পায়। আচ্ছা, তো ডায়োড আমরা জানি, আমরা যেটা ব্যবহার করব সাধারণত আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে ডায়োডগুলো এখানে বহুল ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রথমে হবে আইডিয়াল, আইডিয়াল। 2 নম্বরে যেটা করব বহুল ব্যবহৃত হবে সিলিকন। 3 নম্বর যেটা হবে জার্মেনিয়াম। জার্মেনিয়াম সাধারণত আমাদের অঙ্কগুলোতে এই টাইপের তানভীর হ্যাঁ, এই টাইপের সেমিকন্ডাক্টরগুলো বেশি ব্যবহার করব। সিলিকনকে আমরা সংক্ষেপে লেখা হয় SI, আর জার্মেনিয়ামকে লিখবো আমরা GE, আর আইডিয়াল তো আইডিয়ালে আমরা সরাসরি আইডি এইভাবে বলে দিব। হ্যাঁ, যেটা আইডিয়াল ডায়োড। আচ্ছা, যদি কোনো ডায়োড বলে না দেয় এটা কি আছে, সিলিকন, জার্মেনিয়াম বা আইডিয়াল কিছু যদি বলে না দেয়, আমরা সেটাকে আইডিয়াল ধরে নিব, আমরা বলবো ধরি ডায়োডটি আইডিয়াল। ঠিক আছে? আচ্ছা, এবার এছাড়া যদি অন্য কোনো ডায়োড থাকে সেটা তারা বলে দেবে, গ্যালিয়াম আর্সেনাইড হইতে পারে আর অন্য কিছু হতে পারে। তো আইডিয়াল ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে VD হচ্ছে 0 ভোল্ট। যে আইডিয়াল ডায়োড তার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স নেই, যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স না থাকার কারণে যখন এটা একটা ডায়োড, এই ডায়োডের যদি অভ্যন্তরীণ কোনো রেজিস্ট্যান্স না থাকে তো এর ভেতর দিয়ে যখন কারেন্ট যাবে তখন সে কোনো ভোল্টেজ ড্রপ করে না, যেহেতু রেজিস্ট্যান্স নেই তাই ভোল্টেজ ড্রপ করে না। যদি ভোল্টেজ ড্রপ না করে তাহলে এই জায়গায় কত ভোল্টেজ ড্রপ হয়? কোনো ভোল্টেজ ড্রপ হয় না, যেহেতু ভোল্টেজ ড্রপ নাই বা আমি বলেই দিলাম। আচ্ছা, তার মানে একটা আইডিয়াল ডায়োড যদি কন্ডাকশনে যায় আসলে সেটা কি হয়ে যাবে? আলটিমেট কথা সেটা হচ্ছে শর্ট হয়ে যাবে, সেটা একটা শর্ট পথের মতো হবে। বুঝতে পারছি আমরা? বুঝছি সবাই? একটু কনফার্ম করতে হবে। আচ্ছা, তারপর যদি ডায়োডটা সিলিকন ডায়োড হয় এবং সে যদি কন্ডাকশনে যায়, সে 0.7 ভোল্ট ড্রপ করবে। কত ভোল্টেজ ড্রপ করবে? 0.7 ভোল্ট। বুঝতে পারছি? আচ্ছা, যদি জার্মেনিয়াম হইলে সে 0.3 ভোল্ট ড্রপ করবে যদি ডায়োডটা জার্মেনিয়াম হয়। আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, এই তিনটা জিনিস। একটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ভোল্টেজ ড্রপ 0, সিলিকন ডায়োড হইলে 0.7 ড্রপ করবে, আর জার্মেনিয়াম হইলে 0.3 ভোল্ট ড্রপ করবে। ঠিক আছে? কিন্তু এখন কিছু বিষয় আছে। বিষয় হচ্ছে যে ভাই জার্মেনিয়াম হইলেই বা সিলিকন হইলেই কি 0.7 ড্রপ করবে? হ্যাঁ, সিলিকন হইলেই 0.7 ড্রপ করবে যদি অন্য কোনো কিছু বলে দেয়া না থাকে। এমন হতে পারে আমি ডায়োড বলে দিলাম সিলিকন কিন্তু ভোল্টেজ ড্রপ বলে দিলাম 0.8 ভোল্ট, তাইলে কিন্তু 0.8ই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এমনও হতে পারে আমি ডায়োড বলে দিলাম জার্মেনিয়াম কিন্তু ভোল্টেজ ড্রপ বলে দিলাম যে জার্মেনিয়াম ডায়োড, কিন্তু ভোল্টেজ ড্রপের কথা বলে দিলাম যে 0.5 ভোল্ট। সেক্ষেত্রে কিন্তু তোমাকে 0.5 নিয়েই ক্যালকুলেশন করতে হবে। তোমরা জানো অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু কোনো জায়গাতে যদি বলে দেওয়া থাকে অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাইলে কিন্তু তোমাকে সেখানে 10ই নিতে হবে। বুঝতে পারছো সবাই? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন একটা কোটি টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন ডায়োড ফরওয়ার্ড বায়াস পাইলেই কি কাজ করবে? একটা প্রশ্ন হতে পারে যে কোন ডায়োড ফরওয়ার্ড বায়াস পাইলেই কি কাজ করবে কিনা। আচ্ছা, এবার একটা বিষয়টা স্বাভাবিকভাবে চিন্তা করো। আমি এই জায়গায় দাঁড়ায় আছি, হ্যাঁ, স্ট্যাচু হয়ে আছি। ওকে, তো একটা বিষয় হচ্ছে আমার একটা রেটিং আছে যে আমাকে যদি এখান থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় তাহলে ধরো 50 নিউটন বলে আমাকে ধাক্কা দিতে হবে। যদি এই 50 নিউটন বলে কেউ আমাকে ধাক্কা দিতে পারে তাহলে আমি পড়ে যাব। এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা, সাম্য অবস্থা। আমি এখন সাম্য অবস্থায় আছি, কিন্তু শর্ত হচ্ছে আমাকে যদি কেউ 50 নিউটন বলে ধাক্কা দেয় তাহলে আমি পড়ে যাব। এই দিক থেকে কথাগুলো বুঝো। কিন্তু ধরো এবার আমার এই পাশ থেকে এইভাবে কেউ প্রোটেক্ট করে ধরে আছে এবং
সে 30 নিউটন বলে ধরে আছে, ঠিক আছে, সে 30 নিউটন বলে আমাকে এইদিকে ধাক্কা দিয়ে ধরে রাখছে। এবার যদি তুমি আমাকে শুধু 50 নিউটন বলে ধাক্কা দাও, তোমার কি মনে হয় আমি এইদিকে পড়ে যাব? পড়বো না, কারণ আমি যখন ইনিশিয়াল অবস্থায় ছিলাম, যখন আমার কোনো সাপোর্ট ছিল না, আমি শুধু দাঁড়ায় ছিলাম, তখন যদি তোমরা আমাকে 50 নিউটন বলে কেউ ধাক্কা দিতা, আমি পড়ে যাইতাম। কিন্তু আমি এবার সাপোর্ট নিয়েছি, আমাকে কেউ একজন 30 নিউটন বলে সামনের দিকে মানে সাপোর্ট দিয়ে রাখছে। এবার যদি তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাও, আমার ইনিশিয়াল কন্ডিশনের জন্য যে 50 নিউটন বল ছিল এটা তো লাগবেই, এবং ও যে আমাকে 30 নিউটন বল দিয়ে এইদিকে মানে সাপোর্ট দিয়ে রাখছিল, এই 30ও লাগবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? এইটুকু কি বুঝছো কিনা? ওকে ফাইন। আচ্ছা, প্রান্ত রয় বলছো স্যার কালকে ক্লাসে পুরস্কার নিয়ে আসিয়েন। কিসের পুরস্কার ভাই বলো, মানে কি উপলক্ষে পুরস্কার? কিয়া কসমেটিক্সের সৌজন্যে নিবা না কি, একটু বলো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বোঝার চেষ্টা করলাম, একটা সিলিকন ডায়োড যদি থাকে, এই ডায়োডটাকে তুমি যদি শুধু ফরওয়ার্ড বায়াসে কানেকশন দাও, তাইলেই সে কন্ডাকশনে যাবে না। কেন যাবে না? কারণ সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ আমরা জানি 0.7 ভোল্ট, ঠিক আছে। তো এই সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন তো দিতেই হবে, পাশাপাশি এর অভ্যন্তরীণ যে ভোল্টেজ ড্রপ তার সমান অথবা তার চেয়ে বেশি ভোল্টেজে সাপ্লাই দিতে হবে। এ কন্ডাকশনে যাওয়ার জন্য শর্ত হচ্ছে কমপক্ষে 0.7 ভোল্ট সে খাবে। যখন একে তুমি কমপক্ষে 0.7 দিবা, তখন সে কন্ডাকশনে যাবে। কিন্তু তুমি ফরওয়ার্ড বায়াসে কানেকশন দিছো, আমরা একটু আগেই দেখলাম ফরওয়ার্ড বায়াস অবস্থায় একটি ডায়োড কাজ করে। এবার তুমি ফরওয়ার্ড বায়াসে কানেকশন দিছো, কিন্তু এখানে ভোল্টেজ সাপ্লাই দিছো 0.5 ভোল্ট। তোমার কি মনে হয় এই ডায়োডটার কাজ করা উচিত বা কাজ করবে? আচ্ছা, কাজ করবে না। কেন করবে না? কারণ ওর দরকার কমপক্ষে 0.7, তোমাকে অবশ্যই কমপক্ষে 0.7 দিতে হবে। আচ্ছা, আমাদের খুব সম্ভবত লিঙ্কটা চেঞ্জ করতে হবে, একটু ধৈর্য ধরে তোমরা থাকবা। আর যারা লাইভে আছো তারা একটু অপেক্ষা করো, 2 মিনিট আমরা সময় নিচ্ছি, আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। ভাই আছে কই গেছে? আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের কিছুক্ষণ অপেক্ষায় রাখলাম। এবার আমরা, হ্যাঁ, সাদিয়া সুলতানা বলছে কাজ করবে না, বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে, কোন ডায়োড কাজ করার শর্ত হচ্ছে 2টা। কয়টা? কোন ডায়োড কন্ডাকশনে যাওয়ার শর্ত হচ্ছে 2টা। একটা হচ্ছে অবশ্যই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন দিতে হবে। প্রথম নাম্বার শর্ত কি হবে? প্রথম নাম্বার শর্ত অবশ্যই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন দিতে হবে, ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে ভিডি থেকে ভিএসটা ভিডি থেকে বড় হতে হবে। এখানে ভিএস বলতে বুঝালাম আমি সাপ্লাই ভোল্টেজ, আর ভিডি হচ্ছে ডায়োডের ভোল্টেজ, ডায়োড ভোল্টেজ। অর্থাৎ কোন ডায়োড কাজ করতে হইলে শর্ত কয়টা? 2টা। একটা হচ্ছে অবশ্যই ফরওয়ার্ড বায়াস দিতে হবে, আর একটা হচ্ছে ডায়োডের অভ্যন্তরীণ ভোল্টেজ ড্রপের সমান অথবা তার চেয়ে বেশি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। বুঝতে পারছি আমরা? একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সবাই বুঝছি কিনা? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার কি বুঝলাম? এখন আমরা ডায়োড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম।
আমরা বায়াসিংটা কি বুঝলাম, আমরা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসটা বুঝলাম, আমরা ডায়োড কাজ করবে কখন এই কাজ করার শর্তটা বুঝলাম। এখন কাজ করবে না কখন, যখন এই দুইটা শর্ত ফিল আপ করবে না তখনই ডায়োড কাজ করবে না। তার মানে আমরা কাজ করবে না কখন এটাও বুঝে গেছি। ঠিক আছে, আচ্ছা পকেটে একটা জিনিস রাখলাম। হ্যাঁ আচ্ছা আসো এবার আমরা ম্যাথমেটিক্সে চলে যাব সরাসরি। কিন্তু ম্যাথমেটিক্সে যাইতে হলে কেভিএল সম্পর্কে একটা ন্যূনতম ধারণা লাগবে। আমার বিশ্বাস যারা এই মুহূর্তে আমার গ্রুপে যাদের ক্লাস হচ্ছে, যারা আমাদের গ্রুপে বিভিন্নভাবে যুক্ত আছো, তোমাদের কেভিএল তোমরা পারো ধরে নিচ্ছে। আচ্ছা, আর যারা অনলাইনে যুক্ত আছো, আমার বিশ্বাস যে অনলাইন বলতে যারা আসলে আমাদের পেজে যুক্ত আছো, তারাও আসলে আমি ধরেই নিচ্ছি কেভিএল পারো। এখন কেভিএল যদি কেউ না পারো সে কি করবা? কেভিএল যদি কেউ না পারো সে আসলে আমার রুটিন ক্লাসের প্রথমে বললেই হবে, আমি প্রথমেই কেভিএলটাকে বুঝাই দেবো। আজকেও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের টাইমটা খুবই কম, 1 ঘন্টা টাইমে আসলে কিছুই হয় না। তো যতটুকু যা করা যায় আর কি আমরা এতটুকু করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আমরা একদম প্রথমে সহজ টাইপের কিছু অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে সিরিজ কানেক্টেড ডায়োড। আমি তোমাদের গ্রুপগুলোতে আমি আমার শিট দিয়েছি, শিটগুলো কি পাইছো ভাই সবাই? 8, 9, 10 এই 3টা গ্রুপে আমি শিট দিচ্ছি, আশা করি পাওয়ার কথা। প্রত্যেকটা টপিকে শুরু করার আগে আমি এইভাবে শিট দিয়ে দিব। প্রত্যেকটা টপিকে আমার শিট আছে, আশা করি তোমরা ক্লাস করলেই সেটা দেখবা এবং উপকৃত হবা। যে ফার্স্টে যেটা করবা, আমি যে সবসময় যেটা বলি, ফার্স্টে আমার শিট ক্লিয়ার করবা। শিট ক্লিয়ার বা আমি তোমাকে আমার শিট ক্লিয়ার করাবো, তারপরে টেসলা ধরবো। আচ্ছা, একক কনভার্সন সবাই জানো? একক কনভার্সন বলো, বলতে হবে তো ভাই, কথা না বললে কি? আচ্ছা, একক কনভার্সনটা শিখতে হবে। তাইলে আগামী যেদিন ক্লাস হবে, প্রথমে ক্লাস শুরুতেই বলবা যে ভাই একক কনভার্সনটা শিখিয়ে দেন। তাইলে আমি প্রথমে একক কনভার্সনটা শেখাবো, কারণ একক কনভার্সন ছাড়া আসলে অনেক কিছুই তুমি বুঝবা না, অনেক টপিকের অনেক ক্যালকুলেশনই তুমি বুঝবা না, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি বলবা, আগামী যেদিনই আমি ক্লাস নিব, মানে ডিপার্টমেন্ট ক্লাস, ম্যাথ ক্লাসে আবার বলিও না, ডিপার্টমেন্ট ক্লাসে যখনই ক্লাস নেবো তখন বলবা যে ভাই একক কনভার্সনটা দেখায় দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে বলছে ভিআর বের করতে হবে, ভিডি বের করতে হবে, অ্যান্ড কারেন্ট বের করতে হবে। এই 3টা ডাটা বের করতে হবে, ঠিক আছে? একদম বেসিক টাইপের সহজ একটা অঙ্ক প্রথমে দিয়ে শুরু করলাম। আসলে প্রথমে সহজ দিয়ে শুরু করতে হয়, সেই জন্যই সহজ দিয়ে শুরু করা, সমস্যা নাই। আস্তে আস্তে আমরা একদম আপডেট লেভেল পর্যন্ত অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষায় যে অঙ্কগুলো আসে আমরা এগুলোই করব। পুরো টেসলাতে যে কয়টা অঙ্ক আছে সবগুলো করবো আমরা। আচ্ছা, তো ফার্স্টেই কোনো ডায়োডের যদি অঙ্ক থাকে, যদি দেখো কোনো ডায়োড অঙ্কে আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ডায়োড অ্যাক্টিভ হচ্ছে কিনা, অর্থাৎ ডায়োড কন্ডাকশন পাচ্ছে কিনা এটা বুঝতে হবে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, তো ডায়োড অ্যাক্টিভ হওয়ার শর্ত কয়টা ছিল? 2টা ছিল। চেক করতে হবে ফরওয়ার্ড বায়াস কিনা এবং ডায়োডের অভ্যন্তরীণ যে ভোল্টেজ ড্রপ তার থেকে বেশি ভোল্টেজ সে পাচ্ছে কিনা। এই 2টা জিনিস চেক করলেই কাজ শেষ। দেখো তো ডায়োড ফরওয়ার্ড বায়াস কিনা, ডায়োডের পজিটিভ টার্মিনাল কোনটা? এটা পজিটিভ টার্মিনাল, কোনো সন্দেহ নাই। এই 5টা কি নেগেটিভ টার্মিনাল, একটু আগে আমরা দেখছি। তো দেখো ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে সোর্সের কোনটা আছে? কোনটা? পজিটিভ। পজিটিভের সাথে পজিটিভ, আবার নেগেটিভটাকে তুমি এইভাবে চিন্তা করো, এই যে নেগেটিভটা ডায়োডের কোন টার্মিনালের সাথে? নেগেটিভের সাথে। তাইলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, কি বায়াস বলে ভাই? কি বায়াস বলে? ফরওয়ার্ড বায়াস। তার মানে আমাদের 1 নং শর্ত যেটা ছিল সেটাকে ফিল আপ করছে, তাই তো? 1 নং শর্ত ফিল আপ করছে। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্ত হচ্ছে ডায়োডের অভ্যন্তরীণ ভোল্টেজ ড্রপ যেটা হবে তার থেকে বেশি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে কিনা। দেখো সিলিকন ডায়োড অভ্যন্তরীণ ভোল্টেজ ড্রপ কত ভাই? সিলিকন ডায়োড 0.7 ভোল্ট। ওকে ফাইন। আচ্ছা, তো আমি দিছি কত? সাপ্লাই দিছি কত? 8, তাই তো?
এর লাগবে কত 0.7, তুমি দিছো 8, তাহলে বলো তো বেশি দিছো নাকি কম দিছো? অবশ্যই বেশি দিছো, কারণ কোথায় 0.7 আর কোথায় 8, তাই না? আচ্ছা, তার মানে 2 নাম্বার যে শর্ত ছিল এইটাও ফিল আপ করছে। যখনই দেখবা 2টা শর্ত ফিল আপ করছে তখনই বুঝে নিবা ডায়োডটা অ্যাক্টিভ, কন্ডাকশনে যাবে। আর ডায়োড অ্যাক্টিভ হলে কি ঘটবে? ডায়োড অ্যাক্টিভ হলে সে যদি সিলিকন হয় সে 0.7 ভোল্টেজ ড্রপ করবে, সে যদি জার্মেনিয়াম হয় সে 0.3 ভোল্টেজ ড্রপ করবে, সে যদি আইডিয়াল হয় সে লাড্ডু ভোল্টেজ ড্রপ করবে। ঠিক আছে, বুঝছি আমরা? তাহলে এই ডায়োডটা আমি বলে দিচ্ছি সিলিকন এবং ভোল্টেজ বলে দিচ্ছি 0.7, তাহলে এই কত ভোল্টেজ ড্রপ করবে ভাই? 0.7 ভোল্টেজ ড্রপ করবে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে, আমরা বের করব কারেন্ট। প্রথমে কারেন্ট বের করব। কারেন্ট কোথায়? এটা একটা সিরিজ সার্কিট, এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে যে ভাই এটা সিরিজ সার্কিট না এমন কিছু? সিরিজ প্যারালাল তো আমরা মনে হয় ডিসি সার্কিটের আলোচনা অলরেডি হয়েছে, তোমরা জানো, না হলেও কোনো সমস্যা নাই। আমরা সিরিজ প্যারালালটাও আর 2-1টা ক্লাস গেলেই তুমি বুঝে যাবা, ডিসি সার্কিটের ক্লাস হবে তখন দেখবা। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি ডায়োড অ্যাক্টিভ। ডায়োড যখন অ্যাক্টিভ হয়ে গেছে তখন এখানে 0.7 ভোল্ট ড্রপ করবে। আমাকে বের করতে হবে এই কারেন্ট। কারেন্ট ইকুয়াল টু, আমরা কি জানি, পৃথিবীর যে কোনো জায়গার যদি কারেন্ট বের করতে বলে সেখানকার ভোল্টেজ লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, তাই তো? আচ্ছা, খুবই ভালো কথা। তো এই জায়গার কি ভোল্টেজ আমি জানি? এই যে এই লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কি আমি জানি? দেখো তো, জানো কি না? আচ্ছা, তার মানে আমরা ভোল্টেজটাও বের করতে পারি। এখানে শুধু রেজিস্ট্যান্স দিয়ে আছে। দেখো, আমরা যদি এখানে একটা সুন্দর করে কেভিএল ফেলি, তাইলে কেভিএল ফেললে কিন্তু আমরা এই ভিআরটা বের করে ফেলতে পারবো, তাই কি না? আর আমরা যদি ভিআর বের করে ফেলতে পারি তার মানে আমরা এখানকার ভোল্টেজ পেয়ে গেলাম। যেহেতু আমরা এখানকার ভোল্টেজ পেয়ে গেছি, রেজিস্ট্যান্স আছে, আমরা কারেন্টও পেয়ে যাব। তাহলে আসো আমরা কেভিএলটা ফেলার চেষ্টা করি। মনে করবা, মনে রাখবা যে তুমি যদি কেভিএল ফেলার সময় এখানকার সেকেন্ড চিহ্ন অথবা প্রথম চিহ্ন নাও, এখানেও সেকেন্ড চিহ্ন অথবা প্রথম চিহ্ন নিতে হবে, এখানকারও সেকেন্ড চিহ্ন অথবা প্রথম চিহ্ন নিতে হবে। মনে রাখতে হবে সোর্স এবং ডিভাইস এদের টার্মিনালগুলো ফিক্সড। কি বললাম? সোর্স এবং ডিভাইস এদের টার্মিনালগুলো ফিক্সড। মানে এইটা ডিসি সোর্সের এই যে লম্বাটা বড় করে যে দাগটা আছে, এটা আসলে প্লাস, মানে এটা সর্বদা প্লাসই হবে, এটা চেঞ্জ হবে না, এটা প্লাসই থাকবে। এখন এখানে যদি আমি মাইনাস ভোল্টেজ দিলাম তখন হয়তো চেঞ্জ হইতো, তখন তো এটা নেগেটিভ হয়ে যেত, সেটা না। কিন্তু লম্বার যেটা থাকবে এটা আসলে প্লাস ডিনোট করে। আবার ডায়োডের এই যে এই পাশটাকে আমি একটু আগে বলে দিলাম যে এটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ। তার মানে এই ডায়োডের প্লাস এবং মাইনাস আর কখনো চেঞ্জ হবে না। ডায়োডের টার্মিনালগুলো ফিক্স থাকবে। চেঞ্জ হবে কার? সার্কিট প্যারামিটারের। সার্কিট প্যারামিটার এখানে কোনটা আছে? রেজিস্টর আছে। আচ্ছা, রেজিস্টরের প্লাস মাইনাস নির্ভর করে কারেন্ট যাওয়া এবং বের হওয়ার উপরে। ডায়োডের রেজিস্টরের প্লাস মাইনাস কিসের উপর নির্ভর করে? কারেন্ট ঢোকা এবং বের হওয়ার উপরে। ওকে, অর্থাৎ রেজিস্টরের যে পাশে কারেন্ট ঢুকবে এই পাশটাকে বলা হয় প্লাস, আর যে পাশে কারেন্ট বের হবে এই পাশটাকে কি বলা হয়? মাইনাস। আচ্ছা, আমরা জানি যে সোর্সের প্লাস দিয়ে কারেন্ট বের হয়। ফাইন, বের হোক। এই যে বের হচ্ছে, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে রেজিস্ট্যান্সের এই পাশে কি হবে? কারেন্ট ঢুকবে, তাই তো? এই পাশে কারেন্ট ঢুকবে না? আচ্ছা, কারেন্ট এই পাশে ঢুকবে। তো কারেন্ট যে পাশে ঢুকবে সেটাকে আমরা কি বলবো? প্লাস। এবং কারেন্ট যে পাশে বের হবে সেটাকে আমরা কি বলবো? মাইনাস। তাইলে আমরা সবগুলোর প্লাস মাইনাস হয়ে গেছে না? সোর্সের প্লাস মাইনাস আমরা জানি, ডায়োডের প্লাস মাইনাসও জানি, রেজিস্ট্যান্সের একটা ছিল এবং তার প্লাস মাইনাস টার্ন ছিল, এটাও আমরা বের করে নিচ্ছি। এবার কি আমরা কেভিএল ফেলতে পারবো? সবাই পারবো? হ্যাঁ, তাইলে একটু কাজ করো। আচ্ছা, আমি সেকেন্ড চিহ্ন নিচ্ছি, তার মানে এই নয় তোমাদেরকেও সেকেন্ড চিহ্ন নিতে হবে। তোমরা চাইলে যে কোনোটা নিতে পারো, তবে সিকোয়েন্স অবশ্যই মেনটেন করতে হবে। তুমি যদি এখানে সেকেন্ড চিহ্ন নাও, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানে প্রথম নিলে এখানেও প্রথম, এখানেও প্রথম, এখানেও প্রথম। আচ্ছা, আসো আমি এখানে সেকেন্ড চিহ্ন নিচ্ছি। সেকেন্ড চিহ্ন প্লাস। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, তো আমরাও দেবো না, তো কি হয়েছে? দিলাম না। ওকে, আচ্ছা, কিন্তু এখানে সেকেন্ড চিহ্নটা কি? সেকেন্ড চিহ্ন এই যে এটা প্লাস, প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন কি? মাইনাস। যেহেতু সিলিকন ডায়োড এবং এই ডায়োডটা দুইটা কন্ডিশনই ফিল আপ করছিল, তার মানে সে অ্যাক্টিভ হলে সে কি করবে? 0.7 ভোল্টেজ ড্রপ করবে। তার মানে এখানকার ভোল্টেজ হবে -0.7। কোনো সন্দেহ আছে? এইটুকুতে কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা,
তারপর এই রেজিস্ট্যান্সের যখন আমি ভোল্টেজ নিব তখন এর কোন চিহ্ন নিব, এটা প্রথম এটা দ্বিতীয়, আমি যেহেতু সবগুলোর দ্বিতীয় নিচ্ছি এটারও দ্বিতীয় নিতে হবে, মাইনাস আচ্ছা 2.2 ইন্টু আই। কেউ কি বলতে পারো যে ভাইয়া এখানে কারেন্ট কেন গুণ হলো, এটা তো জিরো, কারেন্ট কেন গুণ হইলো, কারণ এই যে ভোল্টেজ ভিআর এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত আই ইন্টু আর না, এই যে আর এর মান লিখেছি এখন আই দিয়ে গুণ করলাম, কেন করলাম কারণ ভোল্টেজটা আমরা জানি না, বা আমরা এইটার পরিবর্তে কিন্তু ভিআরও ব্যবহার করতে পারতাম, তাহলে সরাসরি ভিআর বের হইতো, এখন যেহেতু আমরা আই দিয়েছি তার মানে সরাসরি এখান থেকে কি পাবো আই পাবো। আচ্ছা আইটা কত আসে ভাই একটু ক্যালকুলেশন করে আমাকে জানাতে হবে, ক্যালকুলেটর আছে কারো কাছে, কত আসে 3.31 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এটা মিলি অ্যাম্পিয়ার কেন ভাই, আমরা তো জানি কারেন্টের একক অ্যাম্পিয়ার, তাইলে এখানে মিলি অ্যাম্পিয়ার লিখলাম কেন, রেজিস্ট্যান্স কিলোতে আসছে, রেজিস্ট্যান্স কিলোতে থাকলে এটা মিলিতে কিভাবে বের হয় এটা কি আমরা জানি, বের করতে পারি? আচ্ছা এটা কিলোতে থাকলে এটা কেন মিলিতে বের হয়, এই ক্যালকুলেশনটা কি আমরা পারি, আমি এটা বলছি, আমার প্রশ্নটা ছিল এটা যে এটা কি আমরা ক্যালকুলেশন পারি? আচ্ছা আমার যারা অনলাইন মানে আমার অফলাইন ব্যাচের যারা আছো যারা ক্লাস করতেছো তারা কিন্তু জানে, আমি দেখাই দিচ্ছি। তো আমি যেহেতু অঙ্কটা শেষ করব, শেষ করেই তুমি আপাতত মনে রাখো যে এটা কিলোতে থাকলে এটা মিলিতে বের হয়, তারপর আমি ক্লাসের কোনো একটা পর্যায়ে গিয়ে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। আচ্ছা এখনই দেখাই দিচ্ছি, যেহেতু বলছো আমরা আই ইকুয়াল টু কি জানি ভি ভাগ আর, তাই তো ভি ভাগ আর জানি না নাকি এটাও বলতে হবে, ওহমস ল, এই ওহমস বেচারা অনেক আগে বলে গেছে ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আই ইকুয়াল টু ভি ভাগ আর। আচ্ছা ভির একক কি, ভির একক কি ভাই ভোল্ট, ওকে ফাইন, ভোল্টটাকে ভি দ্বারাই প্রকাশ করা হয়, কিন্তু আমি এখানে বোঝার সুবিধার্থে ভোল্ট লিখলাম, ভোল্টটাকে কিন্তু ভি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা রেজিস্ট্যান্সের একক কি, রেজিস্ট্যান্সের একক আমরা কি জানি ওহম, ওকে, কিন্তু এখানে আমি দিছি কিসে কিলো ওহমে না, কে দেয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি কিলো ওহম, এককগুলা লিখতেছি, হ্যাঁ একক কিলো ওহম, ঠিক আছে, এইটুকুতে কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা আছে? ওকে ফাইন। আচ্ছা ভোল্ট, এই কে এর ভ্যালু কত 10⁻³ না কে, আচ্ছা এই ওহম তো ওহমই, কোনো সমস্যা নেই। আচ্ছা এই ভোল্ট আর হচ্ছে বাই ওহম এটা ইকুয়াল টু কি হয়, ভোল্টেজ বাই ওহম দিলে কি হয় অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার, গুড, এই তো তোমরা তো সবই জানো, তাইলে জানো নাকি? আচ্ছা তাইলে এই যে 10⁻³ কে রেখে দাও, হ্যাঁ এটা হচ্ছে 10⁻³ কে রেখে দিলাম, ওকে। আচ্ছা এবার এই যে ভোল্টেজ আর ওহম, ভোল্টেজ বাই ওহম এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি অ্যাম্পিয়ার। আচ্ছা এখানে লেখা আর উপরে লেখা একই কথা অ্যাম্পিয়ার। এবার এই 10⁻³ যদি ওপরে পার করে দাও সেটা হয়ে যাবে 10⁻³ অ্যাম্পিয়ার। তুমি চোখ মেলে তাকাও, এই 10⁻³ আসলে মিলি এম, ছোট এম, তাহলে এই 10⁻³ ভ্যালুটা আমরা বসায় দেই মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছো যে এই যে রেজিস্ট্যান্স যদি কিলো ওহমে থাকে তাইলে অ্যাম্পিয়ার কারেন্ট কিভাবে মিলি অ্যাম্পিয়ারে বের হয়, এটা কি বুঝতে পারছো? সবাই বুঝছো? কনফিউশন ক্লিয়ার? হ্যাঁ গুড, খুবই ভালো। এই ডাস্টার কই? আচ্ছা একক কনভার্সন গুলো করতে হবে, শিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি পুরো অঙ্ক করবা, দেখবা যে স্যারেরা হাতে হারিকেন ধরে দিচ্ছে, যে তুমি কেন হাতে হারিকেন ধরে দিল, তোমার একক ভুল গেছে। তো এই জন্য তোমার একক কনভার্সন গুলো ভালো করে শিখতে হবে। একক কনভার্সন কোন অঙ্ক তুমি হয়তো পুরো অঙ্ক পারো, কিন্তু এককের ভুলের জন্য অঙ্ক ভুল। তুমি মনে করতে পারো যে ভাই এখানে যদি আমি শুধু অ্যাম্পিয়ার দিতাম তাহলে কি মার্ক দিত না? তোমার একক ভুল হইলে কি মনে হয় তোমাকে মার্ক দেবে? কি মনে হয় বলো তো, মার্ক দেবে? আচ্ছা দেবে না, দেবে, হ্যাঁ মার্ক দেবে, কিছু দেবে, তাই তো, কিছু বলতে কি শূন্য দেবে, তাই তো। আচ্ছা একক ভুল হইলে কোনো মার্ক পাবা না, নিশ্চিত থাকো, এটা মানে কম্পিটিশন, চাকরির পরীক্ষা, এখানে একটা ভুল করা, একটু ভুল করা মানে পুরোটাই নাই। এখানে তুমি ওই যে অল্প কিছু মার্ক নিয়ে তুমি ভাববা যে আমি টিকে যাব না, তোমার মানে সম্পূর্ণটা অ্যাকুরেট হতে হবে, এখানে কোনো ভুল যাওয়া যাবে না।
আচ্ছা, আমরা এবার কারেন্ট পেয়ে গেছি, খুবই ভালো কথা, আমরা এই জায়গার কারেন্ট পেয়ে গেছি। এখন আমাকে বলছে এখানকার ভোল্টেজ বের করতে। এই ভোল্টেজটা কার? এই রেজিস্ট্যান্সের প্যারালালে ধরে না ভোল্টেজ, কোনো কিছু কোনো ভোল্টেজ পরিমাপ করা হয় আমরা কিসের সাহায্যে? ভোল্টমিটারের সাহায্যে। ভোল্টমিটারের কয়টা নব থাকে? দুইটা থাকে, একটা প্লাস একটা মাইনাস, আমরা কিন্তু জানি। আচ্ছা, তো এই যে ভোল্টমিটারটাকে এইভাবে কানেকশন দিয়ে আছে, তার মানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ পরিমাপ করতে হবে, তাই তো? আর আমরা এটাও জেনে আসছি প্যারালালে ভোল্টেজ কি থাকে? সমান থাকে। যেহেতু আমরা এই রেজিস্ট্যান্সের প্যারালালে ভোল্টমিটার লাগাইছি, তার মানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই সে শো করবে। আচ্ছা, তো আসো, পৃথিবীর যে কোনো জায়গার ভোল্টেজ পরিমাপ করতে হইলে ওই জায়গার রেজিস্ট্যান্স লাগবে, ওই জায়গার কারেন্ট লাগবে। রেজিস্ট্যান্স তো দেয়াই আছে 2.2 ইনটু এই জায়গার কারেন্ট। কারেন্ট কত ভাই? একটু এই যে দেখো, চোখ মেলে দেখো, উপরে আমি লিখে রাখছি 3.31। আচ্ছা, এটা বলো তো কত হবে ভাই? কত হবে? ক্যালকুলেটর আছে কারো কাছে? বলো, দ্রুত বলো, নাকি আমাকে আমাকে নিতে হবে? ছি ছি ছি, এতগুলা মানুষ বুঝছো? হ্যাঁ, 7.282। আচ্ছা, 7.282 ভোল্ট, এইটা একটা অ্যান্সার। এখন বলতে পারো ভাইয়া এখানে তো এইটা ছিল, রেজিস্ট্যান্স ছিল কিলো ওহমে আর কারেন্ট ছিল মিলি অ্যাম্পিয়ারে, তাইলে এটা ভোল্ট কিভাবে বের হইলো? প্রশ্ন হতে পারে। কারো কি প্রশ্ন আছে? এই প্রশ্নটা কি কারো হবে? কেউ একটু বলো তো কেন হবে? এই যে এটার মান বসাও, এখানকার কিলো আর এখানকার এম, এখানকার কে আর এখানকার এম কেটে যাবে না? কেটে গেলে আলটিমেট কি থাকবে? ভোল্ট থাকবে। আচ্ছা, তারপরেও যদি সমস্যা হয় একটু নিজে করে দেখো, না বুঝলে আমি আবার বুঝাই দেবো, সমস্যা নাই, ওইটাও দেখাই দেবো, সবগুলো একই ভেঙে ভেঙে দেখাই দেবো, চাপ নেওয়ার কিছু নাই। কেউ একজন ফোন দিছো, ভাই ফোন দিছো কেন? ক্লাস করো, ক্লাস করতে করতে ফোন দিছো কেন? মুছবো? এইটুকু মুছবো? আচ্ছা, ঠিক আছে। তো এবার বলো, কোটি টাকার প্রশ্ন, ভিডি কত? বলো তো, ভিডি কত? এই ভিডির মান কত বলো? 0.7 ভোল্ট। গুড। কেন 0.7 ভোল্ট? যেহেতু ডায়োডটা অ্যাক্টিভ হয়েছে, ডায়োডটা কন্ডাকশনে গেছে, দ্যাট মিনস এর যে ভোল্টেজ ছিল সেটা এখানে ড্রপ হবে। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি, আমরা এই পাশটাকে প্লাস এই পাশটাকে মাইনাস দিতে পারি, দিয়ে এটা আসলে এখানে 0.7 ভোল্টের একটা সোর্স বসায় দিতে পারি। এইগুলোর কোনো দরকার নাই, তুমি জাস্ট বুঝলেই হবে যে ডায়োড যেহেতু সিলিকন ছিল, সে অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাট মিনস এখানে 0.7 ভোল্ট ড্রপ হবে। তুমি এর প্যারালালে ভোল্টেজ মাপতেছো, এই ভোল্টেজটাই সেখানে শো করবে। অর্থাৎ ভিডি ইকুয়াল টু কত হবে? 0.7 ভোল্ট। বুঝছো নাকি বুঝুনি? সবাই নিজেরাই আনসার বলছিলা, তার মানে বুঝছো। আচ্ছা, এটা ছিল আমাদের একদম সহজ টাইপের, একদম বেসিক টাইপের, একদম প্রাথমিক অবস্থার একটা অঙ্ক। কিন্তু ইদানিং কিছু জটিল অঙ্ক আসতেছে। হ্যাঁ, এতক্ষণে বলছো 0.7, আচ্ছা না ঠিক আছে, তুমি অনেকক্ষণ আগে বলছো কিন্তু এখানে আসছে পরে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু জটিলতার দিকে যাওয়ার চেষ্টা করি, যে ভাইয়া প্রথমে এত সহজ একটা জিনিস করালেন কেন? আসলে প্রথম অবস্থায় সহজই করতে হয়, আমি যদি একবার প্রথমে কঠিনগুলো ধরতাম তাহলে তোমার ঝামেলা হয়ে যেত। আচ্ছা, এবার পরীক্ষায় আসা খুব পপুলার টাইপের কিছু অঙ্ক আছে, ইদানিং পরীক্ষায় আসতেছে, সেটা হচ্ছে প্যারালাল কানেক্টেড ডায়োড। এবং এইটা নিয়ে আসলে কোনো কনফিউশনের জায়গা নাই, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তোমার সবকিছু ক্লিয়ার, তোমার বেসিকটা স্ট্রং করো, সবই বুঝবা। আচ্ছা, তোমাকে আমি বললাম যে ভাই এই জায়গায় একটা সিলিকন ডায়োড আছে, এই জায়গায় একটা জার্মেনিয়াম ডায়োড আছে, তো মাঝখানের বাকি অংশের সার্কিট আছে, এগুলো সার্কিট সম্পূর্ণ করা আছে, সোর্স আছে, এক্সেট্রা এক্সেট্রা সবই আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি এটা সিলিকন ডায়োড, এটা জার্মেনিয়াম ডায়োড, যদি এই সার্কিটে আমি কারেন্ট ফ্লো করি, যদি এই সার্কিটে কারেন্ট ফ্লো করতে চাই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা ধরো 5K, এখানে একটা পর্যাপ্ত মানের ভোল্টেজ আছে, এটা ধরো হচ্ছে তোমার 10 ভোল্ট। প্রশ্ন হচ্ছে এই ডায়োড দুইটার ভেতরে আসলে কোনটা অ্যাক্টিভ হবে, কোনটা কন্ডাকশনে যাবে? কোনটা? আচ্ছা, একজন বললা সিলিকন, একজন বললা জার্মেনিয়াম, এই যে কনফিউশনের জায়গা না, তুমি একদম বেসিক থেকে ক্লিয়ার হও, বেসিকটা ক্লিয়ার হও। আচ্ছা, আগে আমরা প্রথম বিষয়টা বুঝি, যে কেউ যদি বলে যে ভাই দুইটাই অ্যাক্টিভ হবে, বলতেই পারি, একজন প্রশ্ন আসতেই পারে,
আচ্ছা, দুইটাই অ্যাক্টিভ হবে না, আগে এটা বোঝো কেন হবে না। কারণ আমরা কি জানি ভাই, প্যারালালে ভোল্টেজ কি থাকে, সমান থাকে, তাই তো, তাই থাকে না। এখন তুমি যদি আমাকে বলো ভাই এই ডায়োডও অ্যাক্টিভ হবে, এটাও অ্যাক্টিভ হবে, কারেন্ট দুই দিক দিয়ে যাবে। আচ্ছা, যদি তাই হয়, এই সিলিকন ডায়োডের জন্য এখানে ড্রপ হবে 0.7 ভোল্ট, এই জার্মেনিয়ামের জন্য এখানে ড্রপ হবে 0.3 ভোল্ট। হ্যাঁ, অনেকেই বলবে যে তুমি এইটা নিয়ে কেভিএল ফেলবা, ওইটা নিয়ে কেভিএল ফেলবা, তারপরে চেক করবা। এগুলো আসলে আদিম যুগে বসবাস করতেছে, ওই টেস্ট ম্যাচ খেলার দিন শেষ, এখন T20 খেলতে হবে। আচ্ছা, এখন তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, তুমি ক্লিয়ার হও, তুমি নিজে দেখেই বুঝে যাও আসলে কোনটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, তুমি যদি বলো দুইটাই অ্যাক্টিভ হবে, তাহলে এইটা অ্যাক্টিভ হলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 0.7, কিন্তু এইটা অ্যাক্টিভ হলে কত হবে, 0.3। প্যারালালে ভোল্টেজ কি সেম হইলো, বলো তো, সেম হয়েছে? এর প্যারালালে এটা 0.7 হচ্ছে, এর প্যারালালে 0.3 হচ্ছে। তার মানে তুমি যে ডিসি সার্কিটে শিখলা যে প্যারালালে ভোল্টেজ সমান থাকে, এখানে কি সমান পাইছো? না। যদি সমান না পাও, তার মানে এখানে কোনো একটা ভুল আছে। তার মানে তুমি বুঝে গেলা যে আসলেই এখানে দুইটা অ্যাক্টিভ হবে না। দুইটা যদি অ্যাক্টিভ হতে হয়, অবশ্যই প্যারালালে ভোল্টেজ সমান থাকতে হবে। যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান হচ্ছে না, তার মানে দুইটাই অ্যাক্টিভ হবে না। বুঝে গেছো? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ হবে কোনটা, প্রশ্ন এটা হতে পারে। আচ্ছা, অ্যাক্টিভ হবে কোনটা? আচ্ছা, সিলিকনটা না? আচ্ছা, না, আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে তোমার অ্যান্সারটা আসলে ভুল। তুমি একটু অপেক্ষা করতে পারতা, আর একটু অপেক্ষা করলে আসল বিষয়টা বুঝতে পারতাম। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমরা, হ্যাঁ, এটার ব্যাখ্যাটা আমরা দুই ভাবে দিতে পারি। প্রথমে তুমি মানে একদম সাম্য অবস্থা থেকে, ইনিশিয়াল অবস্থা থেকে ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি যখন এখানে 10 ভোল্ট দিচ্ছ, দেওয়ার ফলে যেটা ঘটবে, অনেকেই বলবে যে ওই যে কেভিএল বের করে, ভিডি বের করে, এটা তোমার হচ্ছে পার্থক্য করে দেখতে হবে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে। এটা দীর্ঘ প্রসেস, এটা টেস্ট ম্যাচ। তো আমি যেটা তোমাকে বুঝাচ্ছি, দেখো এই যে এই রেজিস্ট্যান্স, এই ডায়োডের ভেতরে 0.3 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই তো? ড্রপ হবে না যদি এটা অ্যাক্টিভ হয়, আর এটা অ্যাক্টিভ হলে 0.7 ড্রপ হবে। ওকে, তো এখন আমি যখন এখান থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দিব, তার ফলে এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে, তাই তো? কারেন্ট আসবে, এখানে আসার পরে সে দুই দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যখনই এই ডায়োডটা 0.3 ভোল্টেজ পেয়ে যাবে, কত ভোল্টেজ পাবে? 0.3 ভোল্ট। তুমি এখান থেকে 10 ভোল্ট অ্যাপ্লাই করছো, একবারে তো আর 10 দাওনি, তাই না? 10 তুমি পর্যায়ক্রমে ভোল্টেজ অ্যাপ্লাই করছো। তো যখনই এই ডায়োডটা 0.3 ভোল্টেজ পেয়ে যাবে, তখন এই ডায়োডটা কি হবে বলো? অ্যাক্টিভ হবে। at the same time এই ডায়োডের কন্ডিশনটা কি হবে? এই ডায়োড কি তখন অ্যাক্টিভ হবে না? 0.7 আসছে, এখানে 0.3 দিছো, 3 ভোল্টেজ আসছে, তার মানে এই ডায়োডের জন্য দরকার ছিল 0.3, সে কিন্তু 0.3 পেয়ে গেছে। 0.3 পেয়ে যাওয়ার ফলে এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই কি না? এবং কোন ডায়োড অ্যাক্টিভ হয়ে গেলে সেখানে কত ড্রপ হয়? 0.3 ড্রপ হয়। যেহেতু এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি কি বললাম? এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি বলছো। তো এই ডায়োড অ্যাক্টিভ হয়ে যাওয়া কথার অর্থ হচ্ছে এখানে 0.3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। যেহেতু এখানে 0.3 ভোল্টেজ ড্রপ হওয়া শুরু হয়ে গেছে, জীবনে কোনোদিন এই ডায়োডের প্যারালালে কিয়ামত পর্যন্ত আর কখনো এই 0.3 বেশি ভোল্টেজ পাবা? কি মনে হয়? ধরো এইটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2 কিলো ওহম, কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তো এবার এখানকার ভোল্টেজ কত ভাই? এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত? 10 ভোল্ট, তাই তো? গুণ করলে 5 আর 2 গুণ করলে 10 হয়, বিশ্বাস করো আর না করো 10 হবে। আচ্ছা, তাহলে এবার বলো তো, এই রেজিস্ট্যান্সের প্যারালালে কিয়ামত পর্যন্ত তুমি যদি এখন ভোল্টেজ মাপতে থাকো, 10-এর থেকে বেশি কখনো পাবা? এই কন্ডিশন, এই রকম, এই চিত্রে, এই সার্কিটে কখনো পাবা? এখন তুমি বলতে পারো ভাই আমি তো কারেন্ট কম বেশি করাইতে পারি। না, কারেন্ট কম বেশি করে তো ভোল্টেজ কম বেশি করা যায়, আমি ওইটা বলি নাই। আমি বলছি এই রেজিস্ট্যান্সের প্যারালালে আর জীবনে কোনোদিন 10 ভোল্টেজের বেশি পাবা না, কারণ আমি কারেন্টও বলে দিছি, তোমার রেজিস্ট্যান্সও বলে দিছি। তো আমি তোমাকে বলে দিলাম যে, কই গেল ডাস্টার, কই? আমি তোমাকে বলে দিলাম যে ভাই এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি সিদ্ধান্ত নিলা ডায়োড অ্যাক্টিভ। আচ্ছা, জার্মেনিয়াম ডায়োড তো অ্যাক্টিভ হয়ে গেছে মানে কি? এখানে 0.3 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তার মানে এর প্যারালালে জীবনে কোনোদিন, এই কন্ডিশনের ক্ষেত্রে প্যারালালে কোনোদিন 0.3 চেয়ে বেশি হবে বা কম হবে আর সম্ভাবনা আছে না। তো যদি এর প্যারালালে আর কোনোদিন 0.3 থেকে বেশি হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এই ডায়োডটা, এই বেচারা কি জীবনে কোনোদিন আর 0.7 পাবে? কি মনে হয়? পাবে না। যেহেতু পাবে না, তাহলে এর কি অ্যাক্টিভ আর জীবনে কোনোদিন অ্যাক্টিভ হওয়ার সুযোগ আছে?
না। বুঝে গেছো? আচ্ছা, তার মানে এই ডায়োডটা আর কখনোই অ্যাক্টিভ হবে না। তো এখান থেকে আমাদের আসলে লিসনটা কি, এখান থেকে আমরা আসলে কি শিখতে চাইলাম? এখান থেকে আমরা শিখতে চাইলাম, যদি আমরা দেখি কোনো ডায়োড প্যারালালে কানেক্টেড আছে এবং যেই ডায়োডটার ভোল্টেজ ড্রপটা কম, সে আসলে অ্যাক্টিভ হবে, কন্ডাকশনে যাবে। যার ভোল্টেজ ড্রপ বেশি, সে আসলে যাবে না। এখন দুইটার যদি সেম হয়, দুইটাই কন্ডাকশনে যাইতে পারতো। কারেন্ট ভোল্টেজ মানে আমাদের ফোকাস পয়েন্ট কি? ফোকাস পয়েন্ট হচ্ছে ভোল্টেজ সমান হতে পারবে কিনা। ভোল্টেজ যদি সমান হওয়ার সুযোগ থাকে, কারেন্ট প্রবাহিত হবে। ভোল্টেজ যদি সমান হওয়ার সুযোগ না থাকে, কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে এই ডায়োডের এখানে জীবনে কখনো আর 0.7 হওয়ার সুযোগ নাই, সেহেতু এই ডায়োডের মধ্য দিয়ে আর কখনো কারেন্ট যাবে না। যেহেতু আর কখনো এর ভেতর দিয়ে কারেন্ট যাবে না, তার মানে এই ডায়োডটা আর কখনোই অ্যাক্টিভ হবে না। তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ থাকবে। এবার তোমাদের কাছে আমার কোটি টাকার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আসলে কোটি টাকা তো হয়তো দিতে পারবো না, কিন্তু কোটি কোটি আসলে দোয়া পাবা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যার ভোল্টেজ কম, হ্যাঁ সবাই, হ্যাঁ বাহ 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 বাহ, সবাই তো অনেক ভালো অ্যান্সার করছো, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, শেষের দিকে জানাবা, হ্যাঁ যে ক্লাস কেমন লাগলো এটা একটু জানাবা, না হলে তো আসলে মানে এটাও একটু জানাও, লাইভ টাইম তো শেষের দিকে। এবার বলো, এবার ডেস্কোতে এইরকম একটা অঙ্ক আসছিল, এইরকম একটা অঙ্ক আসছিল। এইটা নিয়ে অনেক বইয়ে অনেক রকম সলিউশন আছে, তবে এখন আপডেটটাতে সবাই ঠিক করছে দেখলাম। তুমি বেসিক দিয়ে চিন্তা করো, কে কি করছে, কোন ভাই কি বলছে, কার কাছে কি ছিল, কোনো দরকার নাই। তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করো। তুমি বেসিক দিয়ে তোমার কি মনে হয়? বলা হচ্ছে যে এই প্রত্যেকটা ডায়োড সিলিকন, প্রত্যেকটা ডায়োড সিলিকন এবং প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.75। ধরো এখানে লোড তো থাকবেই, একটা লোড দিলাম। এই অংশটা আমি না দেখালেও পারতাম, আমি অঙ্ক করাচ্ছি না, আমি জাস্ট নিয়মটা বোঝাচ্ছি। অঙ্ক তো আমরা সামনে করব, তাই না? আর একবারই তো এই অঙ্কে যাব না। এই টাইপের অঙ্ক নিয়ে অনেকেরই সমস্যা, এখন যারা ক্লাস করতেছে, পরে যারা ভিডিও দেখবে, অনেকেরই সমস্যা। আসলে সমস্যা থাকার কিছু নাই, তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, স্ট্রং থাকে, সমস্যা কেন থাকবে? আচ্ছা, সেটা কি দেখো, বলা হচ্ছে প্রত্যেকটা ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.75 ভোল্ট। সিলিকন কিন্তু 0.75, কোনো সমস্যা নেই, 0.75 ড্রপ করতেই পারে। আচ্ছা, এখন বলো তো কারেন্ট কি দুই দিকেই প্রবাহিত হবে? তোমার কি মনে হয়? এত এইটুকু আলোচনা থেকে তোমার কি মনে হয় যে ডায়োড কি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, আমি শুনতে পাচ্ছি, বলো সব। বুঝি নাই। হ্যাঁ, আর কেউ? আর কেউ? এই তো, এই বুঝে গেছো, দেখছো? অথচ তোমরা কতটা কনফিউশনে ছিলা এই বিষয়গুলো নিয়ে। এখন কি তোমার ক্লিয়ার না একদম? তোমার মাথায় তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এই যে সবাই ফিরে গেছো। এখন বলো তো, তোমাদের মাথায় যদি হাইড্রোজেন বোমা মারা হয়, তোমরা কি এটা ভুল করবা? এই অঙ্ক আর ভুল করবা? হাইড্রোজেন বোমা মারলাম তোমার মাথায়, তুমি কি অঙ্ক ভুল করবা? হ্যাঁ, ধরো মারলাম। আচ্ছা আচ্ছা, সেটাই, অঙ্ক কেমনে করবা? হাইড্রোজেন বোমা মারলে তো তুমি থাকবা না। জাস্ট বুঝালাম যে এই অঙ্ক কি আর তোমার জীবনে কোনোদিন ভুল হবে? ভুল হওয়ার সুযোগ আছে? বেসিক বুঝছো, লজিক বুঝছো। আসলে যার ভোল্টেজ ড্রপ কম, সে অ্যাক্টিভ হবে। কেন এই ডায়োডটা অ্যাক্টিভ হবে? কারণ হচ্ছে যে এইখানে ভোল্টেজ ড্রপটা কম, আমরা দেখলাম যে পর্যায়ক্রমে ভোল্টেজ অ্যাপ্লাই হবে। তো যখন এখানে 0.75 আসবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে গেলে এখানে 0.7 ভোল্টেজ ড্রপ হবে। এখানে যদি 0.7 ভোল্টেজ ড্রপ হয়, প্যারালালে সারা জীবন 0.7 এর থেকে বেশি হওয়ার আর সুযোগ নাই কিয়ামত পর্যন্ত। এই দুইটার জন্য এইটা যদি অ্যাক্টিভ হতে চায়, এখানে 0.75, এখানে 0.75, দুইটা যোগ হওয়ার পরে এই পরিমাণ ভোল্টেজ লাগবে। কিন্তু এখানে দরকার কত? 0.75। এই প্যারালালে কি আর জীবনে কখনো 0.75 এর থেকে ভোল্টেজ আসবে? বলো, আসবে? আসবে না। তার মানে এই দুইটা ডায়োড আর কিয়ামত পর্যন্ত কোনোদিন অ্যাক্টিভ হবে না। যে যা বলুক, তুমি তোমার বেসিক ক্লিয়ার করো, বেসিকে ফোকাস দাও, লজিকে ফোকাস দাও, কারো কথাই কান দিও না। এবার তুমি দেখো না, আপডেট বইগুলোতে, আপডেট এডিশনগুলোতে সবগুলোতেই ঠিক করছে এই দিক দিয়ে। তার মানে কারেন্টটা আসলে এই দিক দিয়ে আমি কেভিএল চালাবো, কেভিএল চালালে আমি কারেন্টটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এইরকম আরো কিছু অঙ্ক হয়, আমরা পর্যায়ক্রমে সব টাইপের অঙ্ক দেখব। বুঝি নাই, বলো বলো। ভোল্টেজ যদি সমান হয় তাহলে দুই দিকে যাবে, ভোল্টেজ যদি সমান না হয়, যেটা কম থাকবে সেই দিক দিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো মহিলা? এই মহিলা যে প্রশ্ন, আচ্ছা এইরকম আমরা চারটা অঙ্ক করব, এইরকম চারটা অঙ্ক করব। একটা এইটা এখন যেটা তুমি দেখলা,
আর একটা কি হবে জানো, এরকম 4টা কেস আমরা করব, 4টা কেস। কয়টা কেস বলো, জোরসে বলো। আচ্ছা, এই যে একটা 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 তো ছিল এরকম, হ্যাঁ একটা তো এইরকম ছিল, এটা আমরা করব, এটা তো আমরা অঙ্কই করবো, আমরা তো অঙ্ক করিনি, জাস্ট নিয়ম বুঝলাম। আর একটা যেটা করব, এখানে একটা রেজিস্ট্যান্স ঢুকবে, একটা রেজিস্ট্যান্স ঢুকবে, ঠিক আছে? বুঝছো কথা কি বুঝছো? আচ্ছা, আর একটা যেটা হবে, এখানেও একটা রেজিস্ট্যান্স ঢুকবে, এখানেও একটা রেজিস্ট্যান্স ঢুকবে। আর একটা যেটা হবে যে এই রেজিস্ট্যান্সের মান হবে 2k, এটার মান হবে 2k। আর একটা যেটা হবে, একটার মান হবে 2k, আর একটার মান হবে অন্য যে কোনো মান, ঠিক আছে? আমরা এই রকম 4টা অঙ্ক করব, এর বাইরে আসলে এই টাইপের কোনো অঙ্ক হয় না। এবং এই অঙ্কগুলো আমরা এমন ভাবে করব, এই যে এই লজিক দিয়েই করব, দেখবা যে সব অঙ্ক তুমি পারতেছো, কোথাও কোনো সমস্যা থাকবে না আশা করি। আমরা আসলে এখন ক্লাসের শেষের দিকে একদম, যেহেতু আজকে তোমাদের একটা লাইভ ফ্রি ক্লাস ছিল। হ্যাঁ অনেকে, আচ্ছা, স্বপ্নের পথে নতুন জীবন বলছে আলহামদুলিল্লাহ, অসাধারণ সব দিক থেকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তোমরা আসলে এখন আমাদের আজকে ক্লাসের মূল আলোচনার পর্ব এখন শেষ। আগামী ক্লাসের আমরা প্রথম থেকেই আগামী ক্লাস যেহেতু আমরা হচ্ছে ডায়োডের উপর থেকেই শুরু করব আবার, এবং সেটা অবশ্যই ফ্রি ক্লাস না, এবং সেখানে আমরা পর্যায়ক্রমে সব বিষয়গুলো শিখবো, প্রথম থেকে, প্রথম টাইপ থেকে অঙ্ক করব। এখন তোমরা একটু জানাও ক্লাস কেমন লাগলো তোমাদের, পাশাপাশি আমি উপকৃত হইলা কিনা, নতুন কিছু শিখলা কিনা, এটা একটু জানাও। আর পাশাপাশি আমি একটু তোমাদের আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে ধারণা দেই, যারা নতুন আছো এবং যারা ভর্তি হতে ইচ্ছুক। আজকে থেকেই তোমাদের ফ্রি ক্লাস শেষ এবং আগামীকাল থেকেই তোমাদের রুটিন ক্লাস শুরু হবে। তো সেক্ষেত্রে যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা মনে করো যে না আমাদের সেবায় তোমরা সন্তুষ্ট হতে পারবা বা তোমাকে আমরা পর্যাপ্ত সেবা দিতে পারবো, তাদেরকে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোর্স ফি বাদ বাকি সব কিছু নিয়ে আমি একটা নাম্বারটা বল, 01778207959। আচ্ছা, আমরা আমাদের অনলাইন ডিরেক্টরের ফোন নাম্বারটা লিখে দিলাম। এখন তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি হতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করলে আগামীকাল ক্লাস থেকেই তোমরা জয়েন হতে পারবা। আর যারা আসলে ভর্তি হতে ইচ্ছুক না, তোমরাও চাইলে কোনো সমস্যা থাকলে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা আমাদের জায়গা থেকে ভর্তি হও আর না হও আমরা আমাদের সেবা দিবই। তো এই ছিল আজকের মতো। এবং হ্যাঁ, অনেকে এখন মন্তব্য চাচ্ছিলাম, সবাই আসলে মন্তব্য করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস অসাধারণ হয়েছে ভাই, ধন্যবাদ। নাহিদ ইসলাম, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, আমার সাথে থাকার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং তোমাদের সাথে আমার আবারও কখনো কোনো লাইভ ক্লাসে কথা হবে। আর যারা ভর্তি হয়ে যাবে তাদের সাথে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।